নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতে পারি। তিনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো। অনেকদাই থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র। যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রী এতগুলো ছবি। ডাক্তাররা মৃত ঘোষণা করে, তো এটা নিয়ে আমরা একটা আনন্যাচারাল ডেথ কেস করেছি। এরকম না তাই বলে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। ডাক্তাররা মৃত ঘোষণা করে, তো এটা নিয়ে আমরা একটা আনন্যাচারাল ডেথ কেস করেছি। এটার ইনভেস্টিগেশন হচ্ছে, আমরা পোস্টমর্টেম করাবো। এছাড়া এখানে আমাদের সায়েন্টিফিক উইং এসছে, কিছু স্যাম্পেল কালেকশন করেছে। এখানে আমরা ফরেন্সিকও এই জায়গাটা করাবো। একটা সুইসাইড নোট আমরা পেয়েছি, কিন্তু ওটা এক্ষুনি বলা যাবে না ওর ভেতরে কি আছে। আরো আমরা সব দিক খতিয়ে দেখছি। এটার কেন উনি করলেন, এর পেছনে কি কারণ আছে, এটা তদন্তের বিষয় আছে। এটা তদন্ত করে জানা যাবে, সময় লাগবে। লাস্ট পেয়েছেন বাড়িতে, উনি যে ফ্ল্যাটে এসেছিলেন, ওনার ওয়াইফ সেই সময় এখানে ছিলেন ফ্ল্যাটে? ওনার ওয়াইফ ছিলেন বাড়িতে, কিন্তু উনি বাড়িতে ঢুকেছিলেন, কিছুক্ষণের জন্য এসেছিলেন। সেটা এক্স্যাক্টলি উনি আসার পরে কি হয়েছিল, আমরা যেটা এখন অবধি পেয়েছি, উনি অন্য কোনো একটা জায়গায় থাকছিলেন, বাড়িতে এসেছিলেন। তো সেটা এখন আমরা খতিয়ে দেখছি। আমরা এখনো অবধি এরকম কিছু জানতে পারিনি। এটা ইনভেস্টিগেশন আমরা এখন করে দেখছি। এটা পরে সাবসিকুয়েন্টলি আমরা উনি যখন ছাদে উঠছেন বা সিসিটিভি ফুটেজ পড়ার পরে সশব্দে উনি যখন পড়েন, তখন এখানে দু চারজন পথচারীও আসেন, এই বাড়ির যারা কিছু রেসিডেন্টও ছুটে আসে। কিন্তু ওনাকে একদম ছাদ থেকে কেউ লাফাতে দেখেছে কিনা সেরকম আমরা পাইনি। কিন্তু পড়ার পরে যখন আওয়াজ হয়, তখন লোকে এটার একটু সচেতনতা একটু এদের ইয়ে হয় যে কিছু একটা ঘটনা ঘটেছে, কিউরিয়াস লোকজন আসে, তখন দেখতে। এগুলো সব তদন্তের বিষয়, এক্ষুনি বলতে পারবো। এগুলো বলা সম্ভব নয়, খোলা ছিল কি না ছিল সেগুলো আমরা সব দিক খতিয়ে দেখছি। তদন্তের জন্য আনন্যাচারাল ডেথ কেস আমরা করেছি, তার জন্য যা যা দরকার সেটা ফেজে ফেজে সব জিনিসগুলো আমরা করব। বয়ান রেকর্ড করব, আরো আমাদের এখানে ফরেন্সিক হবে, পোস্টমর্টেম হবে। তো তদন্ত চলছে। ছাত্রে এখন অব্দি পাইনি আমরা। একটার কিছু পরে, একটার কিছু পরে, 1টা 10 বা এরকম 15 এরকম। অনেকদিনই অসুস্থ ছিল, তো এবার নানা রকম সমস্যা অসুখের জন্য আগে ছবিটা ইনকমপ্লিট হয়ে গেছিল। ওর ছবি নতুন কাজ শুরু করার কথা ছিল, জন্মদিনের দিন ওর সঙ্গে আমার কথাও হয়েছে। জন্মদিনের দিন রাত্রিরে তখন বললো আমি নতুন কাজ শুরু করছি, তাই নিয়ে কত ভালো ভালো কথা হলো। এইরকম যে কাণ্ড হয়ে যাবে তা তো বুঝতে পারিনি। মেনে নিতে হবে, কিছু তো করার নেই। এখন ওকে নিয়ে গেছে পোস্টমর্টমের জন্য। কোনোভাবে কি বুঝতে পেরেছিলেন যে এরকম হতে পারে? না ভাই, ও অনেক শক্ত মনের। নানা রকম সমস্যা সবার জীবনে থাকে, তাই জন্য এত বড় সিদ্ধান্ত নেবে বুঝতেই পারি। থ্যাংক ইউ মানুষ। যারা শিল্প জগতের মানুষ রয়েছে তারা প্রত্যেকেই ব্যথিত, এবং তাদের কাছে এই খবরটা বিশ্বাসযোগ্য মনে করার মতো খবর নয়। ইভেন আমি আমার ক্ষেত্রেও বলতে পারি যে ইনি এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে তর্ক আর ঝগড়া করার পর একটা শান্তি আসতো। অনেকদাই তো এটা অপূরণীয় ক্ষতি। যারা বন্ধু, তাদের পরিবারের মানুষ, তাদের সমবেদনা রইল, এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনেমা জগতের মানুষ রয়েছেন, অনিদা নিজস্বতায় বাঁচতেন, আপোষের রাস্তায় কোনোদিন যেতেন না। যে ধারা তিনি দিয়ে গেছেন, বিজ্ঞাপনে তার সঙ্গে কাজ করেছি, বিজ্ঞাপন একটা অন্য ধারায় বিজ্ঞাপন বানাতেন, যা সবাই জানে। তার নাম বিজ্ঞাপন জগতের জন্যই
অনেক বড় হয়। তারপর যখন তিনি সিনেমার কাজে হাত দিলেন, সেখানে ভূতের ভবিষ্যৎ এবং তারপর ভবিষ্যতের ভূতে আমার সঙ্গে কাজ করার কথা হয়েছিল। তিনি ফোন করে মানে খুব অদ্ভুত ভাবে বলেছিলেন, এই রুদ্র তুমি আমায় চিনতে পারছো, আমরা একসঙ্গে কাজ করতাম। তো এটাই অনেকদা মানে তারপর এই খবরটা, তারপর অপরাজিত। অনেকদা নিজে আমার মনে হয় যে অপরাজিত একজন মানুষ। কখনো মনে হয়েছিল রিসেন্টলি যে মানসিক অবসাদে ভুগছে? না, দেখা হয়েছিল লাস্ট কথার সময়, জাস্ট আমি বলেছিলাম তোমার শরীরটা কেমন লাগছে, বলো না রে তেমন জুৎসই মনে হচ্ছে না, বুঝলি। এটাই অনেকদার মতোই উত্তর ছিল। লাস্ট কবে এই কথা হয়েছিল? লাস্ট মাস দেড়েক আগে একটি প্রিমিয়ারে, সেই সময়তে মাস দেড়েক দুয়েক আগে একটা প্রিমিয়ারে দেখা হয়েছিল, তখন কথা হয়েছিল। খুব অল্প সময়ের জন্যই, শরীরটা খারাপ ছিল বলে চলে গেলেন। কিন্তু এই ঘটনা কেন কি তার সঠিক তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই উঠে আসবে। তার পরিবারের প্রতি সমবেদনা রইল এবং আমরা আমাদের বিশ্বাস করতে ইচ্ছা করছে না এই খবরটা। টলিউডে পরপর রহস্য মৃত্যু, রাহুল তারপরে অনিক দত্ত, এটা কি বলবো? দেখুন, মৃত্যুর ঘটনা তো অত্যন্ত যন্ত্রণার। তবে এটা বলতে পারি যে পরিষ্কার আমাদের এই যে নতুন সরকার রয়েছে এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুকে আর চেপে দেওয়া হবে না, চাপা যাবে না। অনিকদার মৃত্যুর কারণ সেটা নিশ্চয়ই বেরিয়ে আসবে। তার সঙ্গে সঙ্গে আমাদের ভাই রাহুল, তার মৃত্যুর ব্যাপারে সঠিক কারণ, সঠিক তদন্ত হয়ে বেরোবে, এইটুকু। শোকাবহ পরিবেশ, এরকম হঠাৎ করে চলে যাবে কেউ তো হতে পারেনি। এখন ট্যালেন্টেড শুধু ডাইরেক্টর, একজন মানুষ হিসেবে, একজন চিন্তাশীল মানুষ হিসেবে, তার অসংখ্য গুণগ্রাহী, তার সহকর্মী, তার যারা তার সঙ্গে কাজ করেছে, যারা তাকে তার সিনেমার মাধ্যমে জেনেছে, এবং আপরাইট, অনেস্ট, এবং তার নিজের শিল্পের প্রতি সে একইভাবে অনেস্ট থেকে সে কাজ করেছে। কিন্তু এখন কিছু করার নেই, মারা গিয়ে সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু আরো অনেক কিছু তার কাছ থেকে আমরা পেতে পারতাম, সমাজ পেতে পারতো, বাংলার চলচ্চিত্র পেতে পারতো, দেশের চলচ্চিত্র তাকে পেতে পারতো। আমি তার পরিবারের প্রতি শোক করছি, তার যারা গুণগ্রাহী মানুষজন আছেন, সহকর্মী আছেন, তাদের প্রতি শোক জানাচ্ছি। আর এরকম মৃত্যু হোক কারোরই, সেটা আমরা কখনোই কামনা করি না। যারা বাধা দিয়েছিল, যারা রিলিজ করতে দেয়নি, যারা ক্রিয়েটিভ আর্টকে মেরে ফেলতে চেয়েছিল বাংলায়, তারা এটা থেকে শিক্ষা নেবে এবং ভূতের ভবিষ্যৎ শুধু নয়, ভবিষ্যতে তাদেরকে এই ভূত তাড়া করবে। আমার মনে আছে অনিক দত্ত যেদিন ওই হঠাৎ করে, এটা কেউ জানতো না, কেউ এটা আশা করেনি, মানে কেউ প্রস্তুত ছিল না এরকম একটা ঘটনা ঘটবে। ফিল্ম ফেস্টিভ্যাল চলার সময় হঠাৎ করে অনিক দত্ত একদিন ফিল্ম ফেস্টিভ্যালের একটা সেমিনারেই বলে দিলেন যে পৃথিবীর আর কোথাও এই জিনিস হয় না যে আমাদের পশ্চিমবাংলায় হয়, ফিল্ম ফেস্টিভ্যালে মুখ্যমন্ত্রীর এতগুলো ছবি। তো সেই সময় মঞ্চে বসে, আমি কারোর নাম করতে চাই না, সেটা হয়তো এখন সেই অবকাশ নয়, কিন্তু অনেক স্বনামধন্য তথাকথিত পরিচালকও সেই সময় বলেছিলেন, তারা একটু অস্বস্তিতে পড়ে গেছিলেন যে না না, আবার এইসব কেন, সরকারকে চটিয়ে দেওয়া হচ্ছে কেন। তা আমার মনে আছে তখন অনিক দত্তকে অনেকে প্রশ্ন করেছিলেন যে এর ফলে আপনি এই যে মুখ্যমন্ত্রীকে নিয়ে, তৎকালীন মুখ্যমন্ত্রী, তাকে নিয়ে আপনি যে কথাটা বললেন, এরকম চ্যালেঞ্জ করলেন, এরপরে আপনার কোনো অসুবিধা হবে না কাজ করতে পশ্চিমবাংলায়? আমার এখনো মনে আছে অনিক দত্তর উত্তরটা। উনি বলেছিলেন যে কেউ কেউ মাথা নিচু করে মার্সিডিজ চড়ে, আর কেউ কেউ মাথা উঁচু করে মারুতি গাড়ি চড়ে। দরকার হলে আমি সারা জীবন মাথা উঁচু রেখে মারুতি গাড়ি চলবো, রিক্সা চলবো, তাও ভালো, আমার মাথা নিচু করে মার্সিডিজ চড়ার দরকার নেই। এবং সত্যি ওই টার্মসেই নিজের জীবনটা উনি কাটিয়েছেন। তারপরও বিভিন্ন সময়, ভবিষ্যতের ভূত সিনেমার সময়, অপরাজিতর মতো একটা ছবি যেটা গোটা পৃথিবীতে সমাদৃত হলো, কিন্তু তার নিজের শহরে ফিল্ম ফেস্টিভ্যালে সেটাকে দেখানো হলো না, নিজের শহরে সেটা নন্দনে দেখানোর সুযোগ দেওয়া হলো না। এত কিছু হয়েছে ওনার ওপর। এরকম ঘটনা ঘটেছে, আপনারা জানেন, গত লোকসভা ভোটের দিন ওনার নামে ওখানকার লোকাল পাড়া তৃণমূলের কিছু লোকজন থানায় এফআইআর করে থেকে শুরু করে, যাই হোক এখন হয়তো এগুলোকে নিয়ে আলোচনা করার সময় না। কিন্তু আমি এইটা বলছি যে এত রকমভাবে চাপ দেওয়ার চেষ্টা হয়েছিল, এত কিছু হয়েছিল, কিন্তু কখনো একটা দিনের জন্য কখনো কম্প্রোমাইজ করেননি। উনি অপরাজিত বলে সিনেমা বানিয়েছিলেন, সত্যি অনিক দত্ত অপরাজিতই ছিলেন। যদি একটা শব্দ ওনার ক্ষেত্রে খাটে তা হচ্ছে এইটা, অপরাজিত। শেষবার একবার বলতেন যে আর বোধহয় ছবি করা হবে না, দেখুন এই রাজনৈতিক অসংখ্য, দেখুন এগুলো তো অন রেকর্ড, এগুলো তো আমার বলার অপেক্ষা না।
উনি যে অসম্ভব রকমের আগের সরকারের সময় উনি যে অসম্ভব রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন এটা ঘটনা, কিন্তু সেই বাধার জন্য উনি ডিপ্রেসড হয়েছিলেন বলে আমার মনে হয় না। উনি সেই কারণে ভেঙে পড়ার মানুষ নন। নিশ্চয়ই হয়তো ওনার কিছু মানসিক যন্ত্রণা অন্যান্য কারণে থাকতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে থাকতে পারে। উনি খুবই অসুস্থ ছিলেন, এটা ঘটনা কদিন আগেই এই আমৃতেই খুব ক্রিটিক্যালি অসুস্থ হয়ে একদিন মাঝ রাত্রিবেলা ফোন করলেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমরা অত রাত্রিবেলা আবার সে কয়েকজনকে পাঠিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আনা হলো। যাই হোক, খুব এবং যে কথাটা আপনি বললেন যে মাঝে মধ্যে কথা বলেই বলতেন যে আমি আর তো সিনেমা করতে পারবো না, কেননা উনি গত লাস্ট যে সিনেমাটাও করলেন যতকাণ্ড কলকাতায়, খুব কষ্ট করে ছবিটা ওনার কমপ্লিট করতে হয়েছিল। অর্ধেক সময় উনি শুটে যেতে পারেননি, বাড়ি থেকে ভিডিও কলে আর কি মানে নির্দেশনা দিয়েছিলেন, কার্যত পরিচালনা করেছিলেন, পরে পোস্ট প্রোডাকশনে ছিলেন। তো কিন্তু আবার এটাও বলছি, আবার ইদানিংকালে একটু সেরে উঠছেন আস্তে আস্তে। ওনার সাথে কথা হচ্ছিল, আমি জানি হাসানদার সাথে কদিন আগেই কথা হলো পরের ছবিটা করার জন্য। উনি খুব উৎসাহ নিয়ে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন, সব কথা হলো। তারপরে এরকম একটা ঘটনা ঘটলো, আর কি বলবো আর। দেখুন, এগুলো তখন স্পেকুলেশন, এগুলো আমার পক্ষে তো বলা সম্ভব না এটা। কিন্তু আমি এটা বলতে পারি যে আমার আমাদের সবারই, অনেকেরই হয়তো নিজেকে অপরাধী লাগছে বা লাগা উচিত। মানে কোনো জায়গায় মনে হচ্ছে হয়তো আমাদেরই আরো বেশি খবর রাখা উচিত ছিল, আরো নিয়মিত যোগাযোগ করলে, কথা বললে হয়তো আরো ভালো হতো। এখন আর এগুলো ভাবা ছাড়া আর কি করার আছে। এখন রাই এখন এসএসকেএম নিয়ে যাওয়া হয়েছে পোস্টমর্টমের জন্য। তারপরে ওনার মেয়ে রাই বিদেশে থাকে, ও ইউরোপ থেকে খবর পেয়ে এখন ওখান থেকে রওনা হয়েছে, একটু পরে ফ্লাইট নেবে ওখান থেকে। মোটামুটি এক্সপেক্টেড কালকে 3টে সাড়ে 3টে নাগাদ কলকাতায় মানে পৌঁছবে। তারপরে ওর সাথে কথা বলেই সরকারের পক্ষ থেকে রুদ্রনীল ঘোষ এসেছিলেন, তিনি অফার করেছেন, আমরা তার জন্য তার কাছে কৃতজ্ঞ। তারা বলেছেন তারা নন্দনে নিয়ে যেতে চান। এবার এই ব্যাপারে তো ফাইনাল ডিসিশন পরিবারই নিতে পারে, তো সেটা বৌদিও বললেন যে রায়ের সাথে কথা বলার, মেয়ের সাথে কথা বলেই ফাইনাল সিদ্ধান্ত ওনারা নেবেন। যাই হোক, তারা মিলে যা ঠিক করবেন সবাই মিলে সেটাই হবে। হ্যাঁ, কিন্তু যা হবে কালকে 3টে সাড়ে 3টের পরে। শারীরিকভাবে অসুস্থ ছিলেন, মারাত্মক অসুস্থ ছিলেন, সেই সবটাই জানি। অনেকটা ডিপ্রেশন ছিল, সেটাও জানি। কিন্তু এরকম না, তাই বলে এই ঘটনা ঘটে যাওয়ার মতো কোনো আঁচ আমরা পাইনি। এই ঘটনা ঘটে যাওয়ার কোনো আঁচ আমরা পাইনি। এটা অবিশ্বাস্য, এটা ভয়ঙ্কর লাগছে। এটা আমি তো জিজ্ঞেস করবো ভাবছিলাম তোমাদেরকে যে এটা কি ঠিক শুনলাম, মানে সুইসাইড, তারপর শুনছি সুইসাইড নোট পাওয়া গেছে। এটা সম্পর্কে তো আমিও বুঝতে পারছি না, মানে এতটা, মানে এইরকম, মানে এটা যদি সত্যি হয়ে থাকে যে যেটা শুনছি, তাহলে এটা আমাদের গোটা ইন্ডাস্ট্রির লজ্জা। কেউ কি পেছনে থাকতে পারে? কিচ্ছু না, এরকম কোনো আজ আমরা পাইনি। আমাদের সাথে যাদের সাথে কথা হতো অনেক, কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে অনেকটার সাথে। তখন কি নিয়ে আলোচনা? জেনারেল আলোচনা হয়েছে, মানে জেনারেল আলোচনা কি হচ্ছে চারপাশে, পলিটিক্যাল আলোচনা যেরকম হয় অনিতার সাথে কথা, সবকিছু নিয়েই আলোচনা, সবকিছু নিয়ে, সিনেমা নিয়ে কথা। কিন্তু এরকম অবস্থায় সেটা তো একটু টের পাই। অভিনেত্রী রূপসা গুহ তিনি বলেছেন যে অনিক দত্তের সঙ্গে কারো একটু